আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। লেনদেনের সমাপ্তি হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। আপনারা জানেন দুপুর ২টায় কিন্তু লেনদেন শেষ হয়েছে এবং আজকে সারা দিন কিন্তু আমরা দেখেছি যে শেয়ার বাজারে একটা নেগেটিভ একটা ট্রেন্ড ছিল এবং অনেকের ধারণা যেটা হয়তো বলছেন যে মার্জিন লোন ইস্যুজ নিয়ে হয়তো একটা থমথমে পরিবেশ রয়েছে। তো আমরা যদি দিন শেষের একটু আপডেটটা দেখে নিই যে ইন্ডেক্সগুলোর অবস্থান কেমন ছিল এবং টার্নওভারই বা কেমন হয়েছে সেটা একটু দেখে নিব এক নজরে। আমরা দিন শেষে যেটা দিনের শেষের দিকে মাঝখানে কিন্তু আমরা দেখেছি যে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছিল এবং টার্নওভারও সেই জায়গা থেকে একটু কিছুটা স্লোই ছিল। আমরা একটু সূচকের জন্য অপেক্ষা করছি যে সূচকের অবস্থান কেমন রয়েছে। দিন শেষে সেটি 13 পয়েন্ট নেগেটিভ থেকে লেনদেন শেষ হয়েছে। 5,883 পয়েন্টে ডিএসসির প্রধান সূচকের অবস্থান রয়েছে এবং লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সারাদিন জুড়ে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দর হারিয়ে লেনদেন শেষ হয়েছে এবং একই চিত্র রয়েছে দিন শেষেও। 174টিরই দর হারিয়েছে, দর বাড়ার সংখ্যা 143টি এবং 70টি প্রতিষ্ঠানের শেয়ারের দর অপরিবর্তিত ছিল। তো দিন শেষে টার্নওভার ছাড়িয়েছে, আমরা টার্নওভারের পরিমাণটা যদি দেখে নিই 925 কোটি 66 লাখ টাকা লেনদেনের মধ্য দিয়ে লেনদেনের সমাপ্তি হচ্ছে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসাইনের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। জি পরি, আপনাকে ধন্যবাদ আমাকে সম্পৃক্ত করার জন্য। জি, বাজার দিয়ে শুরু করতে চাচ্ছি। কেমন দেখলেন আজকে সারাদিনের বাজার কেমন ছিল? জি, আপনি যেটা বলছিলেন একটু আগে, বাজার আজকে বেশ স্লো ছিল এবং টার্নওভারটা ডেফিনেটলি একটু কনসার্নিং ছিল অনেকের জন্যই, যে ১,০০০ কোটির নিচে টার্নওভার হয়েছে। তো বাজার আজকে বেশ স্লো ছিল। কিছু স্টক সবসময় যেটা হয় মুভমেন্ট করেছে, বাট আমরা দেখেছি যে মূল্যভিত্তিক স্টকগুলো একটু স্লো ছিল। তো ওভারঅল বাজারের আসলে এগুলো আপ ডাউন থাকবে। তো এরকম একটা দিন গিয়েছে আর কি মার্কেট। কিন্তু অনেকেই বলছেন যে এটা আসলে যে মার্জিন লোন ইস্যুজের জন্য আসলে একটু বিনিয়োগকারীরা সাইডলাইনে আছেন, তারাও একটু অবজার্ভ করছেন বাজারে। আপনার কি মন্তব্য? জি, আসলে এখানে দুটো ভাবে আমি দেখছি। একটা হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন, বাজার কিন্তু মে মাস থেকে শুরু করে আমার মনে হয় 15-16 মে থেকে শুরু করে জুলাই, মানে ২ মাস কিন্তু বাজার একটা বেশ ভালো র্যালি বা মুভমেন্ট দিয়েছে। এবং বেশিরভাগ স্টকই উইক ফান্ডামেন্টাল হোক বা আপনার ভালো ফান্ডামেন্টাল স্টক সবাই কম বেশি একটা মুভমেন্ট করেছে। যেটার প্রতিফলন আমরা ইন্ডেক্সে দেখেছি। ইন্ডেক্স প্রায় 700 পয়েন্টস বেড়েছে। এটা ভেরি শর্ট স্পেস, ২ মাস। তো আসলে বাজারের ন্যাচারাল ফিনোমেনা অনুযায়ী এত বড় একটা মুভমেন্টের পরে যদি আমরা এক্সপেক্ট করি যে বাজার সামনে ভালো হবে, সেজন্য বাজারকে একটু কনসলিডেট করার জন্য স্কোপ দিতে হবে। কনসলিডেশন হলেই তাহলে বাজারের সামনের মুভমেন্টটা স্ট্রং হবে। ইটস আ ভেরি টেকনিক্যাল কথা আমি বলেছি। আর যদি ফ্যাকচুয়ালি আমরা কিছু জিনিস দেখি যে আমাদের বাজেটের একটা বিষয় ছিল, ওটা নিয়ে কিছুটা সময় দিয়েছে। মাঝে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কিছু ইস্যুস ছিল। তো এই মুহূর্তে গত ২ সপ্তাহ মার্কেটে অবভিয়াসলি মার্জিন রুল নিয়ে একটা বিনিয়োগকারীদের মধ্যে একটা কনফিউশন কাজ করেছে। আমরা দেখেছিলাম একটা ড্রাফট পাবলিশ হয়েছিল, যেটা নিয়ে আপনি দেখেছেন মার্কেটে ইন্স্যুরেন্স গুলো, লাইফ ইন্স্যুরেন্স একটা বড় ইমপ্যাক্ট করেছিল। ৫-৬ দিন টানা দরপতন হয়েছিল। তো আবার আমরা পত্রিকা থেকে দেখলাম গতকালকে সম্ভবত স্ট্যান্ডার্ড এবং আশপাটি পত্রিকায় দেখলাম, তারা বলেছে মোটামুটি মার্জিন রুলস এর ইস্যুটা সলভ হয়েছে এবং আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মার্কেটের স্বার্থে যেটা ভালো হয় সেরকম কিছু পদক্ষেপই নিবে বলে আমি আশা করছি। তো একটা বিষয় যদি একটু জানতে চাই যে যেটা যদিও গেজেট আকারে এখনো প্রকাশ হয়নি এবং আজকেই সেটা গেজেট আকারে আসার কথা, তো আনঅফিসিয়ালি কিন্তু মোটামুটি মার্জিন রুল ইস্যুসগুলো হচ্ছে এরই মধ্যে সবার জানা হয়ে গিয়েছে যে আসলে কোনটা হতে যাচ্ছে। তো ওই বিষয়টা যদি বিবেচনা করে বলি, তো আজকের বাজার এবং আগামীর বাজার যদি আমি বলি যে সেক্ষেত্রে যে জায়গাগুলোতে আসলে বিনিয়োগকারীদের একটা একটা ভিন্ন মত ছিল বা যেটা বলছিলেন যে একটা বিনিয়োগকারী একটু সাইড ওয়েতে ছিলেন, তো সেখান থেকে কি বাজারের গতিটা ফিরতে পারে বা সেটা কি বাজার বান্ধব হয়েছে আসলে? আমি বিশেষ করে যেমন আপনি খেয়াল করবেন, আমাদের নতুন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন গঠন হওয়ার পরে ওনারা যে আমাদের থেকে ফিডব্যাক নিয়েছে, স্মল রিটেল ইনভেস্টর থেকে শুরু করে ইনস্টিটিউশন সবার থেকে কিন্তু ওনারা ড্রাফটের উপর ফিডব্যাক নিয়েছে। এটাকে আসলে এনকারেজ করতে হবে। তার মানে ওনারা চাচ্ছে যে একটা কানেকশন ডেভেলপ করার জন্য বিটুইন ইনভেস্টার্স অ্যান্ড রেগুলেটরি বডি।
তো ডেফিনেটলি এখন ওনারা যে ফিডব্যাক গুলো নেওয়ার পরে আমি পত্রিকায় যেটা দেখলাম, এইরকম পলিসি যদি করা হয় তাহলে ডেফিনেটলি আপনার আমি যেটা পড়েছি বলা হচ্ছে যে পি রেশিও 30 বা 40 হবে এ আর বি ক্যাটাগরি স্টক। তো হুম, এটাতে যেটা হয় যে অবভিয়াসলি মার্কেটে একটু লিকুইডিটি, মার্জিন লোনের কারণে একটু লিকুইডিটি বাড়ার একটা স্কোপ থাকবে। তাতে করে প্রাইস এসকেলেশন হওয়ার স্কোপটা বেশি থেকে যায়। সিমিলারলি জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরেরও পিবি রেশিওটা নিয়ে যে ক্যান্সেল ড্রাফটের করা কারণে হয়েছে। হুম, যে করা হয়েছে, তো ওটা যদি চেঞ্জ হয়, আমরা জানি না চেঞ্জ হবে কিনা, পত্রিকা থেকে যা দেখেছি ওটা হয়তো মার্কেটের স্বার্থে এবং সবার ফিডব্যাক নেওয়ার পরে চেঞ্জ হতে পারে। ওটা হলে ডেফিনেটলি আমি এক্সপেক্ট করি ইন্স্যুরেন্স সেক্টরে যেগুলো আন্ডার ভ্যালুড আছে, আসলে সেক্টর তো ইম্প্যাক্ট করবে, বাট আমাদেরকে অ্যাজ এ বিনিয়োগকারী খেয়াল রাখতে হবে যে আমরা কি টাইপের ইন্স্যুরেন্সের মধ্যেও অনেকগুলো স্টক আছে ভালো খারাপ মিলিয়ে। তো আমাদেরকে জাজমেন্টটা নিতে হবে যে আমরা কোনটাতে ইনভেস্ট করবো কোনটাতে করবো না, গ্রোথ দেখে আর্নিংস দেখে আমাদের ইনভেস্ট করা উচিত বা ট্রেড করা উচিত দুটি। তো তো এই যে, আমার মনে হয়। জি, জি বলুন। এই যে আনঅফিসিয়াল যে সংশোধনটা যেটা জি আপনাদের মাধ্যমে বা অংশীজন আরও যারা আছেন তাদের মাধ্যমে যে সংশোধনটা করা হয়েছে, যেটা আপনিও বললেন যে পত্রিকার বরাত দিয়ে আপনি যেটা দেখেছেন, সেটা আসলে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কতটা ভূমিকা পালন করবে বলে মনে হচ্ছে? আসলে এই প্রশ্নটা প্রায় করা হয় যে মার্জিন লোন যে এটা বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, আসলে আমরা যদিও বিনিয়োগকারী। এটার বিপক্ষেই আসলে থাকি সব সময়, কিন্তু তারপরেও বিনিয়োগকারীরা যেহেতু চাচ্ছেন, জি তো জি সেই জায়গা থেকে যদি একটু বলি। মার্জিন রুলস এর কারণে যেটা হবে যে কিছু স্টক যারা এই বি ক্যাটাগরিতে আছে যাদের আর্নিংস আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তারা ডেফিনেটলি বিনিয়োগকারী ওসব স্টকে ইনভেস্ট করতে পারবে, এটাতে একটা লিকুইডিটি বাড়বে, লিকুইডিটি বাড়লে ডেফিনেটলি স্টক গুলোর প্রাইস বাড়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আপনি যেটা বলেন বিনিয়োগকারীর স্বার্থে, আসলে আমরা যখন ইনভেস্ট করি এই মার্কেটে তো একজন সেল করছে একজন বাই করছে। জি। সো আমাকে আমার স্বার্থ দেখতে হবে, রেগুলেটরি বডি কিছু রুলস এন্ড রেগুলেশন আমাদের জন্য দিয়ে দিতে হুম, পারে যাতে করে কোনো রং ডুইং ব্রোকারেজ হাউসগুলো থেকে না হয়, বাট ম্যানিপুলেশনটা যাতে কম হয়। ম্যানিপুলেশন হলে ওনারা সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশন দেয় বা ডিএসসি কোয়েরিজ দেয়, এবং অডিটেড অ্যাকাউন্টস গুলোকে যাতে করে প্রপারলি ওভারসি করা হয় যে প্রপার আছে, এগুলো রেগুলেটরি অথরিটির কাজ। এগুলোর মাধ্যমে আমাদের স্বার্থ রক্ষা হবে। কিন্তু কোন স্টকটা বিনিয়োগকারী বা ট্রেডার বা আপনি আমি ক্রয় করবো বা কোনটা সেল করবো, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের উপরে। আমরা জি। প্রায় সময় দেখি যে একটা নন ফান্ডামেন্টাল স্টক হয়তো কোনো কারণে র্যালি হচ্ছে বা প্রাইস বেড়ে গেছে, আমরা আরো বাড়বে বলে আমরা ওটাতে, যেটা কোনো ভিত্তিই নেই, ওগুলোতে আমরা ইনভেস্ট করি এবং আমরা লুজ করে পরে আমরা রেগুলেটরি কমিশনকে দোষ দেই অথবা ডিএসসি কে দোষ দেই। আসলে দোষ, আমার পুঁজি আমাকে সংরক্ষণ করতে হবে, কারণ আমি প্রফিট করলেও এটা আমারই থাকবে, এটা তো আর এসএসসি বা ডিএসসি হবে না। তো ওই স্বার্থ রক্ষা যে বিষয়টা বলছেন, তো আমার মতে মার্জিন রুল ডেফিনেটলি বাজার বান্ধব একটা মার্জিন রুল হবে। আর ওই রুলের উপর বেস করে আমাদের স্বার্থ আমাদেরকে রক্ষা করার জন্য সেভাবে বিনিয়োগ করতে হবে। জি, আরেকটা বিষয় ছিল যে সেখানে বিনিয়োগ ইকুইটি হচ্ছে 50% হলে সেখানে একটা নোটিফাই করা হবে বিনিয়োগকারীদের, এবং ইকুইটি লেভেল যখন হচ্ছে একজন বিনিয়োগকারী 25%-এ নেমে আসবে, অর্থাৎ 75% যখন লুজার হবে, তখন জি কিন্তু ফোর্থ সেলের বিষয়গুলো রাখা হয়েছে। তো এই জি বিষয়টা নিয়ে যদি একটু মন্তব্য শুনতে চাচ্ছি, যে ফোর্থ সেল নিয়ে হচ্ছে অনেকের একটা ভিন্ন মত থাকে। জি জি হ্যাঁ, আমরা দেখেছি বিভিন্ন অংশীজন বিভিন্ন মতামত দিয়েছে এই বিষয়ে। আমি যেটা বিশ্বাস করি যে আসলে এই রুলটাকে কিছুটা স্ট্রিক্টলি ফলো করলে ভালো। অনেক সময় আমরা দেখেছি যে মার্কেটে একটা কথা আছে যে নেগেটিভ ইকুইটি যে বিষয়টা আছে, এবং এটা হয় কিন্তু আসলে এই রুলস গুলাকে আমরা অনেক ব্রোকারেজ হাউস এটাকে স্ট্রিক্টলি ফলো করি না দেখে। বাট আমাদেরকে একটা না একটা রুলস এ তো আসতে হবে, 50 হুম, হোক, 40 হোক, 25 হোক, বাট এগুলা এসএসসি তো রুলস দিয়েছে। আবার এই ক্ষেত্রে আমরা যারা ব্রোকারেজ হাউস গুলো আছি, আমাদেরকে এগুলো প্রপারলি কমপ্লাই করা উচিত এবং ফলো করা উচিত, তাহলেই মার্কেট এবং বিনিয়োগকারীর জন্য ভালো এবং প্রতিষ্ঠানের জন্য ভালো হবে। আদারওয়াইজ আবারও আমরা অতীতে যা দেখেছি নেগেটিভ ইকুইটি যেটা মার্কেটের জন্য বিস্ফোরক হয়ে দাঁড়ায়, ওই সিচুয়েশন গুলো আসলে দাঁড়াবে। আর বিনিয়োগকারীদের জন্য আমি যেটা বলবো, আমি সবসময় বলি যে আসলে যদি আপনি আপনি যদি বিনিয়োগ করতে চান মার্কেটে, মার্কেটকে বোঝার অনেক বিষয় আছে। অনেকেই হুজুগে হুম, হুম। বিনিয়োগ করে বা মানুষের কথা শুনে বিনিয়োগ করে। আবার হুট করে মার্জিন লোন নিয়ে নিল। মার্জিন আছেই বলে যে আপনাকে লোনটা অ্যাক্সেস করতে হবে, নট নেসেসারি। এটা শুধুমাত্র তারই মার্জিন লোনটা অ্যাক্সেস করা উচিত যে এটাকে ম্যানেজ করতে পারবে। বিকজ যখনই কোনো একটা স্টকের প্রাইস হঠাৎ করে ফল করে, ওই যে আপনি যে 50% এর কথাটা বললেন, ওই কলটা চলে আসতে পারে। সো মানি ম্যানেজমেন্ট আমাদের বিনিয়োগকারীদের অনেকের মধ্যেই নেই।
মার্জিন কালকে যদি এসএসসি বলে 1:1 কোনো একটা স্টকের বা কোনো একটা সেক্টরে, আমরা ঝাঁপিয়ে পড়ে দেখা গেল 100 টাকা বিনিয়োগ করেছি ওই হাউসকে। আর হাউসের যেহেতু বা আমাদের যেহেতু একটা বিজনেস আছে এখানে, একটা আমরা তো ইন্টারেস্টেই এই টাকাটা দিচ্ছি। তো আমরা অনেক সময় দিয়ে দিচ্ছি, ঠিক আছে ক্লায়েন্ট নিবে, ক্লায়েন্টের বিষয়। ঠিক উনি যদি ভুল একটা স্টকে জিনিসটা ইনভেস্ট করে, ওভার ভ্যালুড কোনো কারণে যদি মূল্য সংশোধন হয়, দেখা যায় উনি ওই আপনি যেটা বললেন ফোর্স সেলে পড়ে যাচ্ছে, যেটা আমরা আগে দেখেছি আরকি। কিন্তু অনেক বাট সময় আমি একেবারে শেষ করব, মানে শেষের দিকে চলে আসছি, এই প্রসঙ্গটা একটু হচ্ছে খুব শর্টলি একটু জানতে চাইবো যে অনেক সময় আমরা দেখি যে মার্জিন লোনের যে রেশিওটা থাকে ওটা কিন্তু বিভিন্ন হাউসগুলো হচ্ছে তারা রিলেশনশিপ পারপাসে তারা আসলে একেবারে অ্যাকুরেটটা কিন্তু ফলো করে না। জি। সেখানে হচ্ছে নিজেদের মধ্যে একটা নেগোসিয়েশনও কিন্তু আসে অনেক সময়। এটা আসলে কতটা এথিক্যাল মনে হচ্ছে বা কতটা আপনার এটা নিয়ে আপনার মন্তব্যটা একটু শর্টলি শুনতে চাইবো। না, না, ঠিক আছে। আসলে আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে আমাদের যতগুলো লিস্টেড কোম্পানি আছে অলমোস্ট ততগুলো ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক, শেয়ার হোল্ডার আছে। তো ওই ফার্স্ট টাইম যেটা বলছি, রেগুলেটরি কমিশন আমাদেরকে রেগুলেশনস দিবে। এখন সেলফ রেগুলেট করতে হবে। আপনি যেটা বলেছেন অ্যাবসলিউটলি কারেক্ট। এই রুলস গুলো অনেক সময় ফলো হয় না এবং আমরা দেখেছি ডিএসসি, এসএসসি দুজনই এই বিষয়ে পদক্ষেপ নিতে। আসলে এটা তো 24/7 মনিটরিং পসিবল না রিলেশনশিপ বেসডে। আমিও জানি মার্কেটে হয়তো এরকম দেয়া হয়। বাট ওইটা যেটা বললাম, অ্যাজ আ ইনভেস্টর আমাকে ডিসাইড করতে হবে মানি ম্যানেজমেন্টে 1:1 আছে বলে যে নিব তা না। আমি 0.2 নিলাম, 0.3 নিলাম, যতটুকু আমি অ্যাবজর্ব করতে পারবো ট্রেড করে, অতটুকুই করা উচিত। অনিয়ম হয়েছে আগে, আগামীতেও যে হবে না এই বিষয়ে আসলে বলা খুব মুশকিল। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, জি, থ্যাংক ইউ সো মাচ। জি। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম এনএলআই সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান ব্যারিস্টার রেদওয়ান হোসাইনের সঙ্গে। এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন।